হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা ইয়েমেন রাষ্ট্রীয় বাহিনীর। সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় সফল ড্রোন আক্রমণের দাবি গোষ্ঠীটির। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত 17। বিদ্যুৎ স্থাপনা, আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ, নাকচ মস্কোর, জাতিসংঘের নিন্দা। অর্থনৈতিক অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানকে বাঁচাতে মাঠে চীন রাশিয়া। ট্রাম্পের মহাপরিকল্পনা বানচাল করতে পারবেন কি পুতিন? আমেরিকার হুমকিতে মাথা নত করবে না ইরান। ট্রাম্পের নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নিচ্ছে মোস্তফা খামেনির প্রশাসন? কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দেশে ফেরত পাঠানো হতে পারে, জানালো হাই কমিশন। ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাপরিকল্পনায় সবচেয়ে বড় দেয়াল এখন চীন এবং রাশিয়া। মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা তোয়াক্কাই করে না পুতিনের দেশ, আর ইরানে রপ্তানি করা প্রায় 80% তেলই যায় চীনে। ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না। বেইজিং এবং মস্কোর সঙ্গে ইরানের গভীর বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন এই চাপ বাস্তবে কতটা কাজ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান, রাশিয়া এবং চীন এই 3 পরাশক্তির সামনে আবারও কি পরাজয়ের পথ বেছে নেবে ট্রাম্প প্রশাসন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছেন। এই কার্যক্রমকে তিনি ঘোষণা দিয়েছেন দেশটির বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক ডি-ডে হিসেবে। কিন্তু তার এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। লাগাতার যুদ্ধ, হুমকি আর নানামুখী চাপে ইরানকে কবজা করতে না পেরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় হুমকি দিয়েছেন, বিশ্বের যে দেশ ইরানের সঙ্গে কোনো রকম ব্যবসা করবে তাদেরকেই পড়তে হবে চরম শাস্তির মুখে। কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ধোপে টিকছে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মহাপরিকল্পনায় কেন জল ঢালছে চীন ও রাশিয়া? রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে আমেরিকার কোনো লাভ নেই, কারণ ওয়াশিংটন আগে থেকেই মস্কোর উপর পশ্চিমা বিশ্বের নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার কোনো রকম তোয়াক্কাই করে না পুতিনের দেশ। উল্টো গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান 20 বছরের দীর্ঘমেয়াদী এক চুক্তি করেছে। বর্তমানে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগর দিয়ে নিজেদের মতো করে ড্রোন, অস্ত্র ও তেলের বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান ও মস্কো। অন্যদিকে চীন হলো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের রপ্তানি করা প্রায় 80% তেলই যায় চীনে। ফলে ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না, কারণ চীনের বেশিরভাগ তেল শোধনাগার স্বাধীনভাবে কাজ করে এবং এগুলো আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার উপর খুব একটা নির্ভরশীল নয়। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই এক ধরনের অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। সামনেই চীনা প্রেসিডেন্টের আমেরিকা সফরের কথা রয়েছে, তাই নতুন করে বেইজিংয়ের সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চাইছে না খোদ হোয়াইট হাউস। আমেরিকার চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন পশ্চিমা বিশ্বের বাইরে নতুন নতুন অর্থনৈতিক পথ খুঁজছে। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স জোটের ব্যাংকে যুক্ত হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্য হলো ডলারের বদলে নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অর্থনৈতিক যুদ্ধে আটকা পড়েছেন যেখান থেকে তার জেতা বা সম্মান নিয়ে বের হওয়া কোনোটিই হয়তো সম্ভব নয়, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকেরা। ইরান ইস্যুতে চীন ও রাশিয়াকে আপাতত নিষ্ক্রিয় করতে না পারলে ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের উপর একতরফা চাপ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ভবিষ্যৎ পড়বে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায়। রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 40 জনের বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, বিদ্যুৎ অবকাঠামো, স্কুল ও হাসপাতাল। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি তাদের লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদাম। এদিকে বেসামরিক এলাকায় হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আবাসিক ভবন, গুদাম, স্কুল ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে রুশ বাহিনী। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন অনেকে।
হামলার পর বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে অন্ধকারে ডুবে যায় কিয়েভের বিভিন্ন এলাকা। নগরীর মেয়র ভিতালি ক্লিচকোর মতে কয়েক মাসের মধ্যে এবারই প্রথম তাপ সরবরাহকারী বয়লার ও লন্ড্রি স্থাপনা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। শীতের আগে ইউক্রেনীয়দের দুর্ভোগ বাড়াতেই রাশিয়া এমন হামলা চালাচ্ছে বলেও দাবি গোয়েন্দাদের। রুশ হামলার তীব্রতা ইউক্রেনের বিমান প্রতিরক্ষার সক্ষমতার ঘাটতিকে আবারও সামনে এনেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ইন্টারসেপ্টর বিক্রির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রাণঘাতী রুশ হামলার পর কিয়েভ এসব অস্ত্র কিনতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। জেলেনস্কি বলেন, হামলায় ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 90% প্রতিহত করতে সক্ষম হয়েছে ইউক্রেন। তবে পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর না থাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন হয়ে পড়ছে। তবে কিয়েভ আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুললেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদাম। একই সময়ে রাশিয়াও দাবি করেছে ইউক্রেনের শত শত ড্রোন তাদের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বড় ধরনের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে উত্তেজনা কমিয়ে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের ঘিরে একের পর এক দুর্নীতি তদন্ত, জনসমর্থন কমে যাওয়া এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল ফেদোরভের প্রকাশ্যে নির্বাচনের দাবিতে চাপে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা সত্ত্বেও কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে। পূর্ব সাগরে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সিউল এবং টোকিও। এদিকে উত্তর কোরিয়ার কাছে 57টি পারমাণবিক অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়ার মতে কিম জং উনের সেনাবাহিনীর কাছে আছে 120টি পারমাণবিক ওয়ারহেড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পরদিনই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে পূর্ব সাগরের দিকে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর জবাবে সিউল সামরিক নজরদারি বাড়ায় এবং ওয়াশিংটন ও টোকিওর সাথে যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর জরুরি বৈঠক ডাকে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ। পিয়ংইয়ংকে অবিলম্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের আহ্বান জানায় সিউল। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর নিশ্চিত করে জানিয়েছে তাদের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্রগুলো। এর আগে কিম জং উনের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ট্রাম্পের এই পদক্ষেপকে ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেন, মহড়ার ব্যাপ্তি কমালেও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক ও আক্রমণাত্মক মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি। কোরীয় উপদ্বীপের এমন উত্তেজনার মধ্যেই নতুন তথ্য সামনে এসেছে। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার কাছে 80 থেকে 120টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা ট্রাম্পের দাবি করা 57টির চেয়ে অনেক বেশি। আমেরিকার কোনো হুমকিতে মাথা নত করবে না ইরান। সময় থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাধানের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, নতুন যে কোনো হুমকির জবাব হবে আরও বিধ্বংসী। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নেবে মোস্তফা খামেনির ইরান? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানের অস্ত্রের শক্তির সামনে টিকতে না পেরে এবার অন্য পথে হাঁটার পায়তারা করছে আমেরিকা। ইরানের সরকার আর সামরিক সক্ষমতা ধ্বংস করতে এসে এখন নিজেরাই ফেঁসে গেছে মার্কিন প্রশাসন। এবার ইরানকে দমাতে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুঙ্কার দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারের পতন ঘটাতে ওয়াশিংটন ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য চীনসহ অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ একদিন না একদিন থামাতেই হবে, তাই উচিত এখনই যুদ্ধ বন্ধ করে সমস্যা সমাধান করা। তিনি জানান, গেল 6 মাসের যুদ্ধে শত্রুর চোখে চোখ রেখে জবাব দিয়েছে ইরান। তার দাবি, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত দেখলেই স্পষ্ট হয় যুদ্ধে কার জয় হয়েছে। আমেরিকার হুমকি ধামকি তেহরানের কাছে কোনো মূল্য নেই মোস্তফা খামেনির প্রশাসনের কাছে। প্রশ্ন উঠছে, মার্কিন নিষেধাজ্ঞা কি দমাতে পারবে ইরানকে, নাকি ইরান যুদ্ধ থেকে বের হতে প্রেসিডেন্ট ট্রাম্পের এটি নয়া কোনো কৌশল? যুদ্ধের আগে থেকেই মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা নিয়েও মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান।
ফেব্রুয়ারিতে ইরানের শাসক ব্যবস্থার পরিবর্তনের আশায় মার্কিনিরা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও দমে যায়নি তেহরান। এত বছরের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প পথে কৌশলগত বন্ধু দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে দেশটি শুধু টিকেই থাকেনি, বরং গড়ে তুলেছে শক্তিশালী সামরিক সক্ষমতা। দেশটির ক্ষেপণাস্ত্র আর ড্রোন শিল্পের সাফল্য 6 মাসের যুদ্ধে ভালোভাবেই আজ করতে পেরেছে মার্কিন প্রশাসন। এমনকি পিছু হটে আবারও সেই পুরনো নিষেধাজ্ঞা খেলায় মেতে যুদ্ধ থেকে সরতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরের মতো ইরানের একটাই জবাব, তেহরান কখনো মাথা নত করবে না। মার্কিন হাকডাকের জবাবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, নতুন যে কোনো হুমকির জবাব হবে আরও বিধ্বংসী। বলেন, গত কয়েক দশকে ইরানের সামরিক সক্ষমতার বিপ্লবের কাছে পরাস্ত হয়েছে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী সবসময় প্রস্তুত আছে। তবে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে ইরানকে নতুন পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। ইরান ও ইরাকি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক আলোচনায় তিনি বলেন, ইরান ও ইরাক প্রায় অর্ধ শতাব্দী ধরে না যুদ্ধ না শান্তি অবস্থায় কাটিয়েছে, যে পরিস্থিতির জন্য তিনি এই অঞ্চলের মানবিক, প্রাকৃতিক ও ভূরাজনৈতিক সক্ষমতার উপর আমেরিকান লোভকে দায়ী করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্বের সমুদ্র বাণিজ্যের ৭৫% অঞ্চল মুসলিম দেশগুলোর হাতে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিবেশীদের সাথে ইরানের মুদ্রায় বাণিজ্যের আহ্বানও জানান তিনি। এদিকে ইরান ও আমেরিকার সংঘাত দীর্ঘায়িত হলে পুরো বিশ্বে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে চীন। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার হুমকির ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চীন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনবিহীন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে পাঠানো হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ছাড়পত্র দিয়ে চিকিৎসকরা জানান শারীরিকভাবে সুস্থ আছেন ইমরান। কারাগারে থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন এই পিটিআই নেতা। এদিকে দেশটির সেনাপ্রধান আসিম মুনির চাইলে 24 ঘন্টার মধ্যে ইমরান খানকে মুক্তি দেওয়া সম্ভব বলে দাবি করেছেন পিটিআই নেতা জুলফিকার বুখারী। স্বাস্থ্য নিয়ে আদালতের নির্দেশে হাসপাতালে নেওয়া হলেও মাত্র কয়েক ঘন্টার মেডিকেল পরীক্ষার পর আবারও কারাগারে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। চিকিৎসকদের বিশেষ দল পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মেডিকেলি ফিট ঘোষণা করে। চোখের বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ সহ একাধিক চিকিৎসক ছিলেন এই দলে। এরপর স্থানীয় সময় শুক্রবার ভোরে তাকে ফের কারাগারে নেওয়া হয়। স্বাস্থ্য নিয়ে উদ্বেগের পর মঙ্গলবার ইমরান খানকে 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগের কথাও বলা হয়। দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তির সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতার কথা জানিয়ে আসছেন ইমরান খানের আইনজীবীরা। অভিযোগ ছিল কারাগারে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা পাচ্ছেন না তিনি। এমনকি গেল ফেব্রুয়ারিতে তার আইনজীবী দাবি করেন ডান চোখে মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার। ইমরান খানকে হাসপাতালে নেয়ার পর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের আশপাশে বসানো হয় ব্যারিকেড, মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও সাজোয়া যান। হাসপাতালের সামনে সমর্থকদের জমায়েত না করার নির্দেশ দেন আদালত। এদিকে পিটিআই এর মুখপাত্র জুলফিকার বুখারী দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির চাইলে 24 ঘন্টার মধ্যেই ইমরান খান সহ সব রাজবন্দীকে মুক্তি দেওয়া সম্ভব। বহু দাবানলে বিপর্যস্ত ইউরোপ। নর্থ মেসিডোনিয়ায় 22টি সক্রিয় দাবানলে পড়ছে বসতি। এদিকে স্পেনে 4800 হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে সার্বিয়াকে সহায়তায় দেশটিতে পৌঁছেছে রাশিয়ার বিমান। পর্তুগালেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে জরুরি সেবা দান কর্মীরা। ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহ তাণ্ডব। উত্তর মেসিডোনিয়ায় বৃহস্পতিবার সক্রিয় ছিল 22টি দাবানল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভাতে মাঠে নামেন দমকল কর্মীরাও। পুলিশের হেলিকপ্টার ও অগ্নি নির্বাপন সরঞ্জাম ব্যবহার করেও নিয়ন্ত্রণের বাইরে আগুন। শুক্রবার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস থাকায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু উত্তর মেসিডোনিয়ায় নয়, দাবানলে পড়ছে ইউরোপের আরও কয়েকটি দেশ। স্পেনের লা সুরদেশে 4800 হেক্টর বনাঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 800 মানুষকে। আগুনের বিস্তার ঠেকাতে 270 জন জরুরি সেবাকর্মীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 24টি অগ্নি নির্বাপন বিমান।
এদিকে সার্বিয়া 3 সপ্তাহের বেশি সময় ধরে জ্বলছে ভয়াবহ দাবানলে। দেশটির উত্তরাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার সহায়তা চেয়েছে বেলগ্রেড। বিশেষ অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়ে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার ইল-76 বিমান। পুড়ে গেছে 3500 হেক্টরের বেশি বন, মোতায়েন করা হয়েছে 300-র বেশি দমকল কর্মী। একই চিত্র পর্তুগালেও। দেশটির আরোকায় পুড়েছে অন্তত 3000 হেক্টর এবং তোরেদো মনকরভোতে 700 হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন 1200-র বেশি দমকল কর্মী। আহত হয়েছেন কয়েকজন। সব মিলিয়ে তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়ায় ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে বাড়ছে দাবানলের ঝুঁকি।